দলগুলোর সাথে আলোচনা করে নির্বাচনী রোড ম্যাপ দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের, অন্যথা সরকারের সাথে অনৈক্য সৃষ্টির শঙ্কা। তার যারা সহযোগী আছে তাদেরকে ইগনোর করে এইভাবে সরকারের ইচ্ছামতো ডেট দেওয়াটা আমার কাছে মনে হচ্ছে না সরকারের জন্য কোনো ভালো কিছু হচ্ছে। আজও পাড়া মহল্লায় পশু কোরবানি, রাজধানী সহ 12 সিটি কর্পোরেশনের শতভাগ বর্জ্য অপসারণের দাবি স্থানীয় সরকার উপদেষ্টা। পোস্তা ও আমিনবাজার আড়তে আসছে চামড়া, সংগ্রহের লক্ষ্য অর্জন নিয়ে সংশয়, কাঙ্ক্ষিত দাম পাচ্ছে না বিক্রেতারা। সরকারের রেট দিচ্ছে, এক একটা চামড়া বিকবো 1000, 1200, 1500। এই চামড়া বিকে 500, 400, 600। 6টা চামড়া নিয়ে আসছি 500, 600 করে, এখন কোনো খরিদ্দারি নেই। ঈদের দ্বিতীয় দিনে বিনোদন কেন্দ্রগুলোয় উপচে পড়া ভিড়, ভ্রমণ পিপাসুদের আনাগোনায় মুখর বিভিন্ন পর্যটন স্পট। জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের অসাধ্য সাধন, পুরোপুরি বিচ্ছিন্ন হওয়া আঙুল সফলভাবে প্রতিস্থাপন। যেহেতু ওনার একটা শার্প ইনজুরি ছিল, সেই কারণে আমাদের চেষ্টা করা আর কি। 18 ঘন্টা হয়ে গেল, আমরা চেষ্টা করলাম যে যদি ওনার এটা কোনোভাবে সারভাইভ করে যায় তাহলে উনি হাত দিয়ে স্বাভাবিকভাবে কাজ করতে পারবেন। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। নির্বাচনের রোডম্যাপ ও তারিখ দলগুলোর সঙ্গে আলোচনা করে ঘোষণার পরামর্শ দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বলছেন, আলোচনা ছাড়া সিদ্ধান্ত নিলে দলগুলোর সঙ্গে সরকারের অনৈক্য সৃষ্টির আশঙ্কা আছে। তাদের মতে বিচার ও নির্বাচন একসঙ্গে মেলানো উচিত হবে না। নির্বাচন যত দেরিতে হবে, সংস্কার ও বিচার প্রক্রিয়া তত দুর্বল হবে। গত 15 বছরে যে কটি সংসদ নির্বাচন হয়েছে সবই ছিল কোনো না কোনোভাবে প্রশ্নবিদ্ধ। ভোটাররা ভোট দিতে পারেনি অভিযোগ করে রাজনৈতিক দলগুলো সোচ্চার ছিল সুষ্ঠু নির্বাচনের দাবিতে। গুম, খুন, মামলা সহ নানা নির্যাতনের শিকার হয় বিএনপি সহ বিভিন্ন দলের হাজার হাজার নেতাকর্মী। 5 আগস্ট আওয়ামী লীগের পতনের পর সুষ্ঠু নির্বাচন ও রাষ্ট্র সংস্কারের ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের সময় ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। যদিও ডিসেম্বরে নির্বাচন চেয়ে আসছে বিএনপি সহ অনেক দল। বিশ্লেষকরা বলছেন, দলগুলোর সঙ্গে আলোচনা করে সময় ঘোষণা করলে ভালো হতো। মাথায় রাখতে হবে এসএসসি পরীক্ষা, রোজা, ঈদ, দলগুলোর প্রচারণার মতো বিষয়গুলো। বিএনপির মতো বড় রাজনৈতিক দলকে এবং তার যারা সহযোগী আছে তাদেরকে ইগনোর করে এইভাবে সরকারের ইচ্ছামতো ডেট দেওয়াটা আমার কাছে মনে হচ্ছে না সরকারের জন্য কোনো ভালো কিছু হচ্ছে। সবাইকে কনভিন্স করে যদি আপনি 2 বছর পরেও দেন, সবাই যদি একমত হয়, আমাদের কোনো আপত্তি নাই। এপ্রিলে ইলেকশন করলে সমস্যা হতে পারে বা কম সময় পাওয়া যাবে বা প্রচারণার ক্ষেত্রে সমস্যা হবে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে আলাপ আলোচনা করে ফেব্রুয়ারিতে বা জানুয়ারিতেও নির্বাচন করা যেতে পারে। ব্যাপক নয়, নির্বাচনের জন্য মৌলিক সংস্কারে সবাইকে ঐক্যমতে আনতে হবে বলছেন এই দুই বিশ্লেষক। তারা মনে করেন, নির্বাচনে দেরি হলে বাড়বে সংকট। এই সরকার কিন্তু সব স্তরে মানুষ নাই, সো তাকে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করতে হয় বৈধতার জন্য। আবার তাদের নেটওয়ার্কগুলো ব্যবহার করতে হয়। তো সরকার ততক্ষণে সহযোগিতা পাবে এই সকল রাজনৈতিক দলগুলোর, যখন সরকার এই সকল রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে কাজটা করবে। রাজনৈতিক দলগুলো নির্বাচন চাওয়া এবং ক্ষমতায় যাওয়ার যে অভিপ্রায় ব্যক্ত করে বা ক্ষমতায় যাওয়ার যে ইচ্ছা, সেটা কিন্তু অযৌক্তিক কিছু না। এটাই রাজনৈতিক দলগুলোর মূল বৈশিষ্ট্য। তো সুতরাং আমি মনে করি যে নির্বাচন দেরি হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হতে পারে সরকারের সাথে। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের সময়ের সঙ্গে বিচারের কোনো সংযোগ নেই। নির্বাচন ব্যবস্থা দুর্বল হলে দুর্বল হবে সংস্কার ও বিচার প্রক্রিয়া। নির্বাচনের সাথে বিচার প্রক্রিয়াকে যদি মিলিয়ে ফেলা হয় তাহলে সেটা ঠিক হবে না। আমার মনে হয় যে বিচারের গতিতে চলবে, এদিকে নির্বাচনও হয়ে যেতে পারে। আমি মনে করি যে রাজনৈতিক সরকার আসলেও নির্বাচন বিচার প্রক্রিয়া চলতেই থাকবে। সরকার যদি এভাবে আগামী জুনে এসে, এপ্রিলে এসে বা ফেব্রুয়ারিতে এসে বলে আমি বিচারের কাজ কমপ্লিট হয়নি, আমার সংস্কার হয়েছে কিন্তু বিচার হয়নি, তাহলে আমি আবার 1 বছর সময় চাই বিচার করার জন্য, এভাবে কি মানুষ ভোটহীনভাবে থেকে যাবে?
দেশের স্বার্থে সরকার ও দলগুলোকে ছাড় দিয়ে পথ চলার পরামর্শ বিশ্লেষকদের। ঐক্যমতের কথা বলছেন, এটা একটা আইডিয়ালিস্টিক ধারণা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে চলছে পশু কোরবানি। রোববার সকাল থেকেই শুরু হয় কোরবানি। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ঈদের দিন কসাই না পাওয়ায় যারা কোরবানি করতে পারেননি তারাই মূলত পশু কোরবানি দিচ্ছেন। কেউ কেউ পারিবারিক ঐতিহ্যের কারণেও কোরবানি দিচ্ছেন দ্বিতীয় দিন। ঢাকার ভিতরে তো আসলে কষাই পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যায় অনেক বেশি, সে কারণে আসলে দ্বিতীয় দিন করা, তৃতীয় দিন করা। পরিবেশ সুন্দরের জন্য আর কি সারাইয়া করে, ওই দিন করলে একটু জামজট বেশি হয় বা আপনার ময়লা আবর্জনা নেওয়া হয়, এই জন্য সারা আর কি সেক্টরের ঈদের পরের দিন করার চেষ্টা করে। ঈদের দ্বিতীয় দিনেও চলছে রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম। এরই মধ্যে নগরীর বেশিরভাগ এলাকা থেকেই বর্জ্য সরানো সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে 2 সিটি কর্পোরেশন। ঈদের দ্বিতীয় দিনে রাজধানীতে যেসব এলাকায় কোরবানি হচ্ছে সেসব স্থান থেকে 6 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক শাহজাহান মিয়া জানান, ঈদের দিন দক্ষিণ সিটিতে 1,33,000-এর বেশি পশু কোরবানি হয়েছে, যার শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। এদিকে কোরবানির পশুর বর্জ্য শতভাগ অপসারণের দাবি জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। অন্যদিকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, শনিবার রাত 10টার মধ্যেই সারা দেশে শতভাগ বর্জ্য অপসারণ সম্ভব হয়েছে। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি জানান, 12টি সিটি কর্পোরেশনে অপসারিত বর্জ্যের পরিমাণ 40,104 টন। কোথাও যদি সামান্যতম ময়লা পান আমাদের কন্ট্রোল সেন্টারে বা ইভেন আমার কাছে আপনারা ফোন করে জানাবেন, সাথে সাথে আমার কর্মীরা সেখানে গিয়ে হাজির হবে। তবে যেহেতু এটি একটি কন্টিনিউয়াস প্রসেস, কারণ 3 দিন পর্যন্ত এই কোরবানিটা হয়, আজকের যেমন কোরবানি হচ্ছে, তবে আজকের যে কোরবানিগুলো হবে আমরা 6 ঘন্টার ভিতরে সেটা ক্লিয়ার করে ফেলব। বর্জ্য অপসারণের খবর জানাবেন সহকর্মী ভাস্কর ভাতুরী, তিনি আছেন লালবাগ এলাকায়। ভাস্কর, আজকের বর্জ্য তো 6 ঘন্টার মধ্যেই অপসারণের ঘোষণা দেয়া হয়েছে, কি অবস্থা দেখছেন সার্বিকভাবে? দেবাশিস, সার্বিক পরিস্থিতির কথা যদি বলতে হয় তাহলে বলতে হবে যে যথেষ্ট উন্নত সার্বিক পরিস্থিতি। আমরা সকাল থেকে ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় ঘুরেছি এবং শিশুকাল এলাকায় গতকাল রাতের মাঝেই যতটা সম্ভব পরিষ্কার করা হয়েছে। তারপরে যেগুলো বর্জ্য রাস্তায় অথবা মূল সড়কের আশেপাশে পড়েছিল, আজকে সকাল থেকে সেগুলো কিন্তু পরিষ্কার করার চেষ্টা করা হয়েছে। কিন্তু বিপত্তিটা হলো মূলত পুরাতন ঢাকায়। আপনি জানেন যে ঈদের দ্বিতীয় দিনে এসে মূলত পুরাতন ঢাকার যে সকল এলাকাগুলো রয়েছে সেখানে কোরবানির প্রবণতা অনেকটাই বেশি। সেই হিসেবে আজকে সকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গায় কোরবানি হচ্ছে। কোরবানি হওয়ার পর সেগুলো বর্জ্য জমা হচ্ছে। দেখতেই পাচ্ছেন যে অনেক জায়গায় পানি যে নিষ্কাশন, সেই নিষ্কাশন ব্যবস্থা খুব একটা ভালো না। মূল সড়কের একদম ড্রেনের মাঝেই ময়লা এবং রক্ত জমা হয়ে গেছে। তারপরেও সিটি কর্পোরেশনের যে সকল কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন যে কোরবানির দ্বিতীয় দিনের যে কোরবানি, সেই কোরবানির দ্বিতীয় দিনে কোরবানির বর্জ্য কিন্তু 6 ঘন্টার মাঝেই অপসারণ করা তাদের পক্ষে সম্ভব হবে। আর কিছুক্ষণ আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক গণমাধ্যমের সাথে কথা বলছিলেন। তিনি কিন্তু জানিয়েছিলেন যে মোট বর্জ্য অর্থাৎ কোরবানির প্রথম দিনের বর্জ্য তারা 8 থেকে 8.5 ঘন্টার মাঝেই কিন্তু পরিষ্কার করতে সক্ষম হয়েছেন এবং তারা নগরবাসীর সহযোগিতা চেয়েছেন যে যতদূর সম্ভব যে নিম্ন দূরত্বে যে ময়লার যে ডাস্টবিনগুলো রয়েছে অথবা মূল সড়কের যে ডাস্টবিনগুলো রয়েছে সেখানে যাতে এসে তারা কোরবানির বর্জ্যগুলো ফেলে দিয়ে যায়, তার ফলে সিটি কর্পোরেশনের পক্ষে আরও দ্রুত এই নগরকে পরিষ্কার করা সম্ভব হবে। দেবাশিস, ধন্যবাদ ভাস্কর যুক্ত হবার জন্য। ঐতিহ্যবাহী পোস্তার আড়তে আসছে চামড়া, তবে সংগ্রহের লক্ষ্য অর্জন নিয়ে সংশয় দেখা দিয়েছে। আড়তদারদের দাবি, এবার কোরবানির সংখ্যা গেলবারের তুলনায় কম, যার প্রভাব পড়ছে এই মোকামে। মৌসুমি ব্যবসায়ী ও মাদ্রাসার প্রতিনিধিরা সকাল থেকেই চামড়া নিয়ে আসতে শুরু করেছেন। পাশাপাশি আজ কোরবানি করা পশুর চামড়াও নিয়ে আসছেন কেউ কেউ, তবে দাম নিয়ে অসন্তুষ্ট তারা। বলছেন সরকারের বেঁধে দেয়া দাম এখানে কার্যকর হয়নি, ক্ষেত্র বিশেষে অর্ধেক দামে বিক্রি করতে হচ্ছে। বাজারে অস্থিরতা তৈরি হলেও নজরদারির তৎপরতা এখনও চোখে পড়েনি। এদিকে আমিন বাজারের আড়তে ক্রেতার সংকট। রাজধানীর উপকণ্ঠে গড়ে ওঠা ছোট এই আড়তে ক্রেতা বিক্রেতার আনাগোনা কম। বিক্রেতারা বলছেন এই কারণে সুযোগ নিচ্ছে আড়তদাররা, মিলছে না কেনা দামও। আড়তদাররা জানিয়েছেন দক্ষ শ্রমিকের অভাবে প্রক্রিয়াকরণের কাজ ব্যাহত হচ্ছে, এমনকি চামড়াও আর নিতে চাচ্ছেন না। এদিকে ক্রেতারা চামড়া নিয়ে এসে বিক্রির অপেক্ষায় রয়েছেন। স্থানীয় আড়তদাররা নিতে চাচ্ছেন না, বাইরে থেকেও কোনো ক্রেতা আসেনি।
এই পরিস্থিতিতে মৌসুমি ব্যবসায়ীদের নিজ বাড়িতে লবণ দিয়ে চামড়া সংরক্ষণের পরামর্শ দিচ্ছেন আড়তদাররা। সরকারের রেট দিচ্ছে, এক একটা চামড়া বিকবো 1000, 1200, 1500। এই চামড়া বিকে 500, 400, 600, 300। আজকে যে 6টা চামড়া নিয়ে আসছি 500-600 করে, এখন কোনো খরিদ্দারি নেই। আমি আর কোনো মালই নিতে পারি না, লেবার কাজ করতে পারছি, দক্ষ পাওয়া যায় না, শ্রমিক পাওয়া যায় না। আমিনবাজার আড়তে আছেন সহকর্মী আলমগীর হোসেন, যাচ্ছি তার কাছে। আলমগীর, এখানকার পরিস্থিতি কেমন দেখছেন? দেবাশিস, এটি আসলে একদম ছোট একটি কয়েকটি আড়ত এখানে আছে, মাত্র 5টি আসলে আড়ত আছে। আমরা যেটি আগেই বলেছিলাম, এখানে যে কারণে চামড়ার যোগানও তুলনামূলক কম। আরেকটি বিষয় হচ্ছে, এখানে সবচেয়ে বড় যে সমস্যাটি আমরা সকালে এসে দেখেছি যে গতকাল যে চামড়াগুলো তারা কিনেছিলেন ঈদের দিন, সেই চামড়াগুলো আসলে সব লবণ দিয়ে শেষ করতে পারেনি। তারা যেটি বলছেন যে শ্রমিকের সংকটের কারণে তারা আসলে এটি করতে পারেনি, এবং গতকাল যেসব শ্রমিক ছিল তাদের মধ্যে আসলে যাদেরকে ঠিক করা হয়েছিল তাদের অনেকেই আসলে এনারা যেটি বলছেন যে পালিয়ে গেছেন, যে কারণে তারা আসলে লবণ দিয়ে সংরক্ষণ করতে পারেননি, যে কারণে আসলে কিছু চামড়া হয়তো মানে রক্ষা করতে পারবেন না বলে তারা মনে করছেন। আর বিশেষ করে যেগুলো বকরির চামড়া আছে, ছাগলের যে চামড়াগুলো, সেই চামড়াগুলো তারা কিনেছেন। একজন আড়তদারের সাথে আমি কথা বলছিলাম, তিনি বলছেন যে এক একটি চামড়া তিনি 10, 15, 20 টাকা করে কিনেছেন, কিন্তু সেটি আসলে শ্রমিকের সংকটের কারণে সেই চামড়াগুলোতে তারা লবণ দিয়ে সংরক্ষণ করতে পারেননি। এবং আপনি দেখছেন এখনও আসলে গতকালকের চামড়াগুলো তারা লবণ দিয়ে সংরক্ষণ করার চেষ্টা করছেন, যে কারণে আজকে যে চামড়াগুলো এসেছে, বিশেষ করে ঈদের দ্বিতীয় দিনেও আসলে অনেক কোরবানি হয়, সেই চামড়াগুলো আসলেও সকালের দিকে আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে শ্রমিকের সংকটের কারণে যেহেতু আগের চামড়ায় সংরক্ষণ নিয়ে তারা হিমশিম খাচ্ছেন, সেখানে নতুন করে আসলে চামড়া নেওয়ার বিষয়ে তাদের অনাগ্রহ রয়েছে। এবং আমিনবাজার যেহেতু হিমায়তপুরের কাছাকাছি, হিমায়তপুর থেকেও আসলে অনেক ক্রেতা এখানে আসেন, অনেক ট্যানারির প্রতিনিধি এখানে এসে সেই চামড়াগুলো কিনে নিয়ে যান। সকালের দিকে আমরা দেখেছিলাম তাদের উপস্থিতি কম, তবে বেলা বাড়ার সাথে সাথে কয়েকজন এসেছেন এবং সকালে যে চামড়াগুলো আসলে অবিকৃত ছিল সেইগুলো বিক্রি করতে পেরেছেন। তবে দাম নিয়ে অসন্তুষ্টি আছে অবশ্যই, কারণ অনেকেই যেহেতু এলাকা থেকে চামড়াগুলো কিনেছেন 750, 800 টাকা করে, সেই চামড়াগুলো আসলে এখানে বিক্রি হচ্ছে 700, 750, কিংবা কিছু কিছু আড়তদার বলেছেন তারা 800 টাকাও কিনছেন। কিন্তু একটি বিষয় নিয়ে আসলে পরিষ্কার ধারণা যেহেতু দেওয়া হয় না, যে কারণে এক ধরনের ধূম্রজাল তৈরি হয়, যেমন বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে। ধন্যবাদ আলমগীর যুক্ত হবার জন্য। 10 বছর ধরে কঠিন সময় পার করছে চামড়া শিল্প। বিদেশের কাঙ্ক্ষিত অর্ডার নেই, সাভারে কারখানাই চালু করতে পারেননি অনেক ট্যানারি মালিক। কারণ একটাই, কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার চালু না হওয়া। ব্যবসায়ীদের অভিযোগ, কোটি কোটি টাকার ব্যবসা হাতছাড়া হয়ে যাচ্ছে বিদেশি প্রতিযোগিতার কাছে, অথচ কঠিন বর্জ্য নিয়ে কোনো সিদ্ধান্তই আসছে না। পরিবেশ উপদেষ্টা জানালেন, জলবায়ু তহবিলের অর্থে নতুন উদ্যোগ আসছে। তৌহিদ হোসেনের রিপোর্ট। কোরবানি, ঈদ বা বছরের অন্যান্য সময়ে ট্যানারি পল্লীর এমন ব্যস্ততা চিরচেনা। প্রতিনিয়ত বিশাল ড্রামে রাসায়নিকে ভিজে তৈরি হতে থাকে ওয়েট ব্লু। এটি শুকালেই চামড়ার এক একটি পিস তৈরি হয় রপ্তানির জন্য। প্রশ্ন হচ্ছে, প্রক্রিয়াজাতের পরে চামড়ার বর্জ্য কোথায় যায়? জবাব মিলবে চামড়া শিল্পনগরীর শেষ প্রান্তে। প্রথম দেখাতে বোঝা কঠিন এটি কি আদৌ সড়ক নাকি ময়লার ভাগাড়, কেননা রাস্তা ও জমির অনেকাংশ দখল করে রেখেছে কঠিন বর্জ্য, যা বর্ষায় মিশে যায় পাশের খালে, নালায়, শেষ পর্যন্ত ধলেশ্বরী নদীতে। এর মূল কারণ কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার পুরোপুরি চালু না হওয়া, অথচ চামড়ার বিদেশি ক্রেতাদের কাছে ট্রেসেবল, ইকো ফ্রেন্ডলি, নন হ্যাজার্ডাস এই শব্দগুলো এখন নীতিগত মানদণ্ড। সেসব শর্ত পূরণ না হওয়ায় মিলছে না লেদার ওয়ার্কিং গ্রুপ বা LWG সনদ। বেশিরভাগ অর্ডার চলে যাচ্ছে ভারতের চেন্নাই, ভিয়েতনামের হোচিমিন কিংবা ইন্দোনেশিয়ার সুকাবুমি আর বান্দুংয়ে। লেবার হগল আনলে থাকে না, এই একটা 15 দিন, একটা 2 দিন, আগের দিন আসছে পরের দিন নাই, এইভাবে থাকে। কিছু গন্ধ এখানে আপনার থাকবে না। এমনকি আমার কোনো পার্টি আসে না, ফরেন পার্টি আমার ব্যক্তিগত ট্যানারিতে, কারণ এখানে যে গন্ধ, এখানে ঢুকার লগে গন্ধের লেগে থাকে না। ব্যাংকের লোক এসে ইন্সপেকশনে বমি করে দিছে গেটের ভিতরে, বাগিয়ে গেছে লগে আমার ট্যানারি থাকবে না, বসার সময় আছে। অসম্পূর্ণ সিইটিভিটা এই পর্যন্ত কমিশনিং পর্যন্ত করা হয়নি, এবং অসম্পূর্ণ কাজের জন্য যে টাকাটা কেটে রাখা হয়েছিল এই টাকাটা অর্থ বিভাগকে ফেরত দেওয়া হয়েছে। এই কাজটুকু, অসম্পূর্ণ কাজটুকু কে করবে, এই ব্যাখ্যাটুকু পর্যন্ত এ পর্যন্ত কেউ দিতে পারে না।
সরকারি পরিসংখ্যান বলছে হেমায়েতপুরের ট্যানারি পল্লীতে প্রতিদিন গড়ে 20,000 কিউবিক মিটার তরল বর্জ্য ও 120 টন কঠিন বর্জ্য উৎপন্ন হয়, যার বড় অংশই আশপাশের পরিবেশে মিশে যাচ্ছে। কোরবানি ঈদের সময় এই বর্জ্যের পরিমাণ প্রায় দ্বিগুণ হয়ে যায়। হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তরের দাবিতে সোচ্চার ছিলেন বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির তৎকালীন প্রধান নির্বাহী ও বর্তমান সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সিইটিপির এহেন অবস্থার জন্য তিনি দায়ী করলেন বিগত সরকারকে। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে বর্জ্য ব্যবস্থাপনার জন্য, কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য তারা কিছু অর্থায়ন পেয়েছে, যেটা দিয়ে তারা ওই মাটির ফ্লোরিংটা ঠিক মতন করে দেবে যাতে কঠিন বর্জ্যগুলো লিচিংটা করতে না পারে এবং একটা জায়গায় স্তূপীকৃত থাকে। কিন্তু কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য তো হাইকোর্ট একের পর এক আদেশ দিয়েই গেছে, সেটাও এখনও প্রতিপালিত হয়নি, যা দুঃখজনক। আমরা চেষ্টা করছি আমাদের স্বল্প সময়ের মধ্যে যাতে করে এই কঠিন বর্জ্য ব্যবস্থাপনার একটা সমাধানের দিকে আমরা যেতে পারি। সিইটিপি নির্মাণে নিম্নমানের যন্ত্রপাতি ব্যবহার করায় চীনা ঠিকাদার জিনসু লিংজি এনভায়রনমেন্টাল প্রোটেকশন কোম্পানির চুক্তি বাতিল করা হয়েছে আরও 4 বছর আগে। চীনাদের তৈরি এই কমন এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট এখন সাভারের চামড়া শিল্পনগরীর দুঃখ বা গলার কাটা। বলা হচ্ছে এটি যদি পুরোপুরিভাবে চালু করা যায় তাহলে বিভিন্ন যে ট্যানারি রয়েছে এই শিল্পনগরীতে তারা এলডব্লিউজি সার্টিফিকেট পাবেন এবং সেটির মাধ্যমে তারা আসলে আরও বেশি পশ্চিমা অর্ডার হাসিল করতে পারবেন। কিন্তু এই এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টে পাঠানোর আগে যেভাবে বিভিন্ন সড়কে এবং বিভিন্ন জমিতে আবর্জনা ফেলে রাখা হয়েছে এবং যেভাবে বুড়িগঙ্গার মতো এখন ধলেশ্বরী নদীও দূষণের শিকার হচ্ছে, এভাবে যদি চলতে থাকে তাহলে যতই এলডব্লিউজি সার্টিফিকেট আমরা পাই, কখনোই পশ্চিমারা যারা পরিবেশ সম্পর্কে সচেতন তারা এসে এই ট্যানারিগুলোতে হয়তো চামড়ার অর্ডার দিতে চাইবেন না। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, সাভার, ঢাকা। দর্শক, এ পর্যায়ে জানাবো ঈদে বাড়ি ফেরার খবর। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন অনেকে, আবার কেউ কেউ আজও ছাড়ছেন ঢাকা। কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, সকাল থেকেই তো আপনি রেলযাত্রার খবরাখবর রাখছেন, এখন স্টেশনে যাত্রী সমাগম কেমন দেখছেন? দেবাশিস, সকাল থেকে যে পরিস্থিতি আমরা দেখেছি মানুষের ঢাকা ছাড়ার কিংবা ঢাকায় ফেরার, সেটি কিন্তু এখনও অব্যাহত রয়েছে এবং এখন পর্যন্ত যদি বলি মানুষের সমাগম রেল স্টেশনে কিন্তু চোখে পড়ার মতো। ইতিমধ্যে আপনি দেখছেন যে প্ল্যাটফর্মে একটি ট্রেন অপেক্ষা করছে, কিছুক্ষণের মধ্যেই এটি হয়তো ঢাকার দেশের কোনো একটি প্রান্তে ছুটে যাবেন। বলা যায় যে প্রত্যেকটি ট্রেনই আমরা সকাল থেকে দেখেছি উপচে পড়া মানুষ, সেটি হোক ঢাকায় আসার কিংবা ঢাকা ছেড়ে যাওয়ার। আমরা কথা বলেছিলাম তাদের সাথে, অনেকেই আসলে ঢাকা থেকে এখন যারা যাচ্ছেন গ্রামে কিংবা প্রিয়জনদের কাছে কিংবা তারা ঘুরতে অনেকেই যাচ্ছেন, কিন্তু বিভিন্ন জায়গায় তারা বলছেন ঈদের আগে বা ঈদের শুরুর সময়ের যেরকম পরিস্থিতি ছিল, যানজট, বাস কিংবা ট্রেন বা লঞ্চ যেখানেই যে অবস্থায় যান না কেন যানবাহনে, সেখানেই কিন্তু বেশ ঝক্কি ঝামেলা পোহাতে হয়। যার কারণেই তারা সকলেই চেষ্টা করেছেন ঈদের পরপর যাতে কিছুটা রিল্যাক্সভাবে তারা তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন। এজন্যই মূলত তারা ঈদের পরপরই তারা তাদের পরিবারের কাছে যাচ্ছেন। আবার অনেকেই দেবাশিস, সেখানে অনেকেই কিন্তু তারা তাদের কর্মব্যস্ততার কারণে ঈদ পরিবারের সাথে করতে পারেননি, সেই সব মানুষও কিন্তু তারা আজকে বাড়ি ফিরে যাচ্ছেন। যেহেতু ঈদ না হলেও ঈদের আনন্দটুকু তারা পরিবারের সাথে ভাগাভাগি করার জন্যই তারা মূলত বাড়ির উদ্দেশ্যে ছুটে যাচ্ছেন। এর পাশাপাশি আমরা সকাল থেকেই দেখেছি ঢাকামুখী যে সকল ট্রেনগুলো রয়েছে, সকাল থেকেই আমরা দেখেছি ব্যাপক ভিড় সেই ট্রেনগুলোতে। অর্থাৎ বলা যায় যে গ্রাম থেকে শহরমুখী মানুষও কিন্তু তারা সকাল থেকেই বেশ ফিরছেন বলা যায়। আমরা সেই সকল ট্রেনের যাত্রীদেরও দেখেছি, তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন তাদের অনেকের ছুটি কম ছিল, আবার অনেকের জরুরি প্রয়োজন ছিল, যার কারণে আসলে তারা আসলে ঈদের আনন্দটুকু পরিবারের সাথে, কোরবানির যে আনন্দটুকু পরিবারের সাথে তারা কাটিয়েছেন, সেই আনন্দ শেষ করেই কিন্তু তারা খুব দ্রুতই তারা আবারও কর্মজীবনে সে নগর জীবনে তারা ফিরে এসেছেন এবং সকাল থেকেই তারা ট্রেনে করেই কিন্তু ঢাকামুখী হচ্ছেন, ঢাকায় ফিরে আসছেন। দেবাশিস, এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ। ফয়সাল, যুক্ত হবার জন্য ধন্যবাদ। ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোয় বাড়ছে ভিড়। রাজধানীর চিড়িয়াখানায় পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন নগরবাসী। সেখানে আছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। সবুজ, চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন, কেমন উপভোগ করছেন সবাই? দেবাশিস, মূলত সময় যত গড়াচ্ছে চিড়িয়াখানায় দর্শনার্থীদের যে ভিড়, সেই ভিড়টি কিন্তু বাড়ছেই এবং আমরা এইখানের চিড়িয়াখানা সংশ্লিষ্ট যারা রয়েছেন
তারা যেটি বলছেন যে গতকালকে যেহেতু কোরবানি হয়েছে বিকালের পর কিছুটা দর্শনার্থী ছিল, কিন্তু বৃষ্টির কারণে দর্শনার্থী আসার ক্ষেত্রে কিছুটা ভাটা ছিল। তবে আজকে সকাল থেকেই বৈরী আবহাওয়া নেই, বৃষ্টি নেই, সকাল থেকেই কিন্তু মানুষজন আসছেন। তবে প্রচণ্ড ভ্যাপসা একরকমের গরমের কারণে মানুষজন আসলে যেহেতু প্রত্যেকেই পরিবার পরিজন এবং ছোট ছোট শিশুদেরকে নিয়ে এসছেন, কারণ শিশুরাই মূলত চিড়িয়াখানার বিশেষ করে বিভিন্ন প্রাণী যেগুলো রয়েছে সেগুলো দেখতে পছন্দ করে। বাচ্চাদের বড় এক খাঁচা থেকে আরেক খাঁচায় বাচ্চারা যখন হাঁটছেন এই গরমের মধ্যে তাদের একটু অস্বস্তির মধ্যে পড়তে হয়েছে। এর পাশাপাশি আমরা যতটুক জানতে পেরেছি এই চিড়িয়াখানা কর্তৃপক্ষ তারা যেটি বলছেন যে বিগত ঈদের সময় যেটি হয়েছিল 6 দিনে তারা প্রায় 10 লাখ দর্শনার্থী এখানে ভিজিট করেছে বা ঘুরে দেখেছেন। এবার তারা আশা করছেন যেহেতু দীর্ঘ ছুটি এবং কিছুটা বৈরী আবহাওয়া আছে, সেই রকম অর্থাৎ 10 লাখের মতো দর্শনার্থী না আসলেও এবার অন্তত 7 থেকে 8 লাখ মানুষজন চিড়িয়াখানায় পরিদর্শন করবেন বা চিড়িয়াখানায় আসবেন। এবং তারা বলছেন যে আজকে যেহেতু ছুটির পরের দিন এখানে প্রায় 1.25 লাখ বা 1 লাখের মতো মানুষ চিড়িয়াখানায় আসতে পারেন। সব কিছু মিলিয়ে বলছেন যে যেহেতু এই সময়টাতে ঢাকা শহরে ঘোরার জায়গাও কম, মানুষজনের সবচেয়ে পছন্দের জায়গা এই মিরপুরের যে চিড়িয়াখানা, এখানে শুধু যে প্রাণীকুল রয়েছে সেটি নয়, প্রাণীদের দেখার পাশাপাশি এখানকার যে প্রাকৃতিক একটি পরিবেশ, সেই পরিবেশটা যারা দর্শনার্থী তারা উপভোগ করছেন। ধন্যবাদ সবুজ যুক্ত হবার জন্য। কক্সবাজার থেকে যুক্ত রয়েছেন সহকর্মী এহসান আল কুতুবি। জানবো কক্সবাজারের পর্যটনের খবরাখবর। এহসান, পর্যটকদের আনাগোনা কেমন দেখছেন? হোটেল মোটেলের বুকিংয়ের বিষয়টিও জানাবেন। দেবাশিস, কক্সবাজারে হোটেল মোটেল ঈদের প্রায় এক সপ্তাহ আগে থেকে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি 70 থেকে 80% বুকিং হয়ে গেছে। এবং আজকে সকালে খবর নিলাম যে এখনও পর্যন্ত কিছু বিশেষ করে 5 তারকা মানের যে হোটেলগুলো আছে সেগুলো তো প্রায় 90% উপরে, আর হচ্ছে যে যেগুলো 3 তারকা মানের হোটেলগুলো আছে সেখানে এখনও পর্যন্ত কিছু রুম খালি আছে। আর এগুলো তারা আশা করছেন আজকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর হচ্ছে আমি আছি সমুদ্র সৈকতে। এই সমুদ্র সৈকতের পরিপূর্ণতাটা তখন পায় যখন সবচেয়ে বেশি মানুষ ভরপুর থাকে, লাখো পর্যটকের সমাগম থাকে, হই হুল্লোড় আনন্দ উল্লাসে মেতে ওঠার যে দৃশ্য সেটি যখন থাকে সেটি তখনই কিন্তু কক্সবাজারের এই সমুদ্র সৈকতটা পরিপূর্ণতা লাভ করে। এবং আমরা গতকালকে একেবারে হাহাকার অবস্থা ছিল, আজকে দেখছি একেবারে সকাল থেকে প্রচুর পরিমাণ পর্যটক, একেবারে সুগন্ধা থেকে কলাতলি এবং লাবণী পর্যন্ত সবখানে পর্যটকরা ভিড় করছেন, উল্লাসে মেতে উঠেছেন। সাগরের বিশাল বিশাল ঢেউ আসছে পড়ছে, সেই ঢেউয়ের সাথে তারা খেলছেন। আবার কেউ আছে টিউব নিয়ে ভেসে ভেসে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ঘোরাফেরা করছেন, খুব সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছেন পরিবার পরিজন বন্ধুবান্ধব নিয়ে যারা এসেছেন সবাই। দেবাশিস, ধন্যবাদ এহসান যুক্ত হবার জন্য। সিলেট থেকে যুক্ত রয়েছেন সহকর্মী মাহবুবুর রহমান রিপন। ভ্রমণ পিপাসুদের উপস্থিতি কেমন দেখছেন, কি বলছেন তারা? দেবাশিস, আপনি দেখতেই পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদা পাথরের। সেখানকার চিত্র যদি আমি আপনাকে দেখাই, যে এই সাদা পাথরের মাঝখানে যে সাদা পাথর বেছানো আছে তার এই যে দুই পাশের যে জলরাশি, স্বচ্ছ জলরাশি পুরোটাই কিন্তু এখন পর্যটকদের দখলে এবং পর্যটকদের কোলাহলে অনেকটাই মুখরিত এই সাদা পাথরের যে পর্যটন স্পট সেটা। আপনি দেখতে পাচ্ছেন সব বয়সের মানুষ, বিশেষ করে এখানে যারা এসেছেন পরিবার পরিজন নিয়ে এসছেন, অ্যান্ড কেউ বন্ধু বান্ধবের সাথে এসছেন এবং পরিবারের সকল সদস্যদের দিয়ে অনেকে এসছেন এবং বিভিন্ন জেলা থেকে
শুধুমাত্র যে সিলেটের তা নয়, দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু পর্যটকরা এখানে এসছেন। তবে এবার এখানকার যারা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং যারা স্থানীয় কর্মকর্তা রয়েছেন তারা যেটা বলছেন যে এবারে অন্যান্য ঈদের তুলনায় অনেকটা কম পর্যটকের সংখ্যা এই সাদা পাথরে, এবং তারা যেটা আশা করছে হয়তো কুরবানির ঈদের কারণে ঈদের পরের দিন এরকম কম থাকতে পারে, কিন্তু আগামী 2-3 দিন পর্যটকদের আরও ঢল নামবে এই অঞ্চলে। বিশেষ করে সিলেটের এই যে সাদা পাথর এবং জাফলং, এই দুটি পর্যটন কেন্দ্রে সবসময় সারা বছরই পর্যটক থাকে, কিন্তু এই লম্বা ছুটিগুলোতে এখানে কিন্তু ঢল নামে, সেটাই আমরা দেখছিলাম। তবে স্থানীয় ব্যবসায়ীরা যেটা বলছেন যে এবারে কয়েকদিন আগেই একটু পাহাড়ি ঢল নেমেছিল, সেটা হয়তো অনেকেই মনে করছেন যে এখনও বন্যা পরিস্থিতি এখানে আছে। আসলে সেই পরিস্থিতি কিন্তু এখানে নেই, বরং পাহাড়ি ঢলের কারণে এই যে পর্যটন স্পটগুলো আছে এখানকার প্রাকৃতিক দৃশ্য আরও সুন্দর হয়েছে। দেবাশিস, ধন্যবাদ রিপন যুক্ত হবার জন্য। অনেকটা অসাধ্য সাধন করলেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা। এক ব্যক্তির পুরোপুরি বিচ্ছিন্ন হওয়া আঙুল সফলভাবে প্রতিস্থাপন করেছেন তারা। ঈদের দিন সন্ধ্যায় অপারেশন সমাপ্ত হয়। চিকিৎসকদের সফলতার এই গল্পের বাকিটা জানাচ্ছেন সহকর্মী তাজনুল ইসলাম, ছবি তুলেছেন ইসমাইল হোসেন জনি। আনিসুর রহমান, স্থায়ী ঠিকানা জয়পুরহাটের 5 বিবি থানায়। ঈদের আগের দিন সন্ধ্যায় বর্বর হামলার শিকার হন তিনি। চাপাতির আঘাতে বিচ্ছিন্ন হয়ে যায় তার ডান হাতের বৃদ্ধাঙ্গুল। প্রথমে মাথাতে স্টেপ করে, যখন স্টেপ করে তখন আমি ওই যে প্লাস্টিকের চেয়ার ছিল, প্লাস্টিকের চেয়ার দিয়ে আমি মাথাতে হাত দিয়ে আলোক করে দিই তখন চেয়ারটা মাঝখানে 3টা চেয়ার কেটে যায়। তারপরে পেটে স্টেপ করে, পরে পেটে যখন স্টেপ করে পেটের স্টেপটা আমি চেয়ার দিয়ে ইয়ে করি, তখন ওই চেয়ার পরবর্তীতেও কাটে চলে যায়। যাওয়ার পর লাস্টে আবার স্টেপ করছে ঘাড়ে, তখন আটকাতে পারিনি, তখন যা পরের স্টেপে যায় হাতে চোট মারছে। চিকিৎসার জন্য শুক্রবার রাতভর ছিলেন 5 বিবির স্থানীয় একটি হাসপাতালে। উন্নত চিকিৎসার জন্য শনিবার দুপুরে আনিসুরকে আনা হয় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। আঙ্গুল বিচ্ছিন্ন হওয়ার পর লম্বা সময় অতিক্রান্ত হয় তার জোড়া লাগানো ছিল বেশ কঠিন। তবে সেই চ্যালেঞ্জ ঠিকঠাক সামলেছেন ডাক্তার অভিজিৎ সরকার। যেহেতু আমরা সেই চ্যালেঞ্জটা একটু নিতে চেয়েছিলাম। আমরা এর আগেও 1-2টা পেশেন্টের এরকম 17-18 ঘন্টা পরে অপারেশন করে কিছু ক্ষেত্রে টিকে গেছে। আবার দেখা গেছে যে 2-3 ঘন্টা বা 4-5 ঘন্টার মধ্যে আসলে অনেক সময় যদি শার্প ইনজুরি না হয়, যদি টেনে ছিঁড়ে চলে আসে, এইসব ক্ষেত্রে অনেক সময় খুব আর্লি আসলেও টিকে না। তো যেহেতু ওনার একটা শার্প ইনজুরি ছিল, সেই কারণে আমাদের চেষ্টা করা আর কি। 18 ঘন্টা হয়ে গেলেও আমরা চেষ্টা করলাম যে যদি ওনার এটা কোনোভাবে সারভাইভ করে যায় তাহলে উনি হাত দিয়ে স্বাভাবিকভাবে কাজ করতে পারবে। হাসপাতালের পরিচালক বলছেন, বিচ্ছিন্ন অঙ্গ জোড়া লাগানোর অপারেশন প্রায়ই হচ্ছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। এ ধরনের কোনো দুর্ঘটনা ঘটলে দ্রুত হাসপাতালে আসার তাগিদ দেন তিনি। অনেকেই যে ভুলটা করে যে এই জিনিসটা প্রপারলি প্রিজার্ভ করে যদি 6 ঘন্টার মধ্যে আমাদের কাছে নিয়ে আসতে পারে, তাহলে কিন্তু মোটামুটি অনেক ক্ষেত্রেই আমরা সাকসেসফুল হতে পারি, বেশিরভাগ ক্ষেত্রেই সাকসেসফুল হওয়া যায়। বিচ্ছিন্ন অংশটা যদি একটা পরিষ্কার করে একটা নর্মাল একটা কিছুর মধ্যে পটের মধ্যে রেখে তারপরে সেটাকে তার চারিদিকে আপনি বরফ দিয়ে যদি দেন, এখানে বার্ন যে পরিমাণে আমরা চিকিৎসা করি তার তুলনায় আমরা ট্রমা, আমরা অ্যাক্সিডেন্টের ফলে কিন্তু বিশাল একটা অংশের রোগী আমাদের কাছে আসে। যে কোনো দুর্ঘটনায় সঠিক সময়ে হাসপাতালে আসা বেশ জরুরি। অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্নের ঘটনা ঘটলে তা সঠিক উপায়ে সংরক্ষণ এবং হাসপাতাল অবধি নিয়ে আসার ব্যাপারে জোর দিচ্ছেন চিকিৎসকরা। তবেই রোধ করা সম্ভব যে কোনো অঙ্গহানির ঘটনা। তাজনুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। বিক্ষোভ সহিংসতায় উত্তাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস। অবৈধ অভিবাসী বিরোধী অভিযানের জেরে শুরু হওয়া আন্দোলনের দ্বিতীয় দিনে বিশৃঙ্খলা পৌঁছেছে তুঙ্গে। বিক্ষোভকারীরা ও নিরাপত্তা বাহিনীর পাল্টাপাল্টি অবস্থানে ছড়ায় সংঘর্ষ। মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ডের 2000 সদস্য। দুদিনে আটক 200। দাউ দাউ করে আগুন জ্বলছে রাজপথে। বিক্ষোভকারীদের দমনে পুলিশের টিয়ার শেল ও স্টান গ্রেনেড নিক্ষেপ। আতঙ্কে ছোটাছুটি, হুড়োহুড়ি, চরম বিশৃঙ্খলা। এ দৃশ্য ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের। অভিবাসন ইস্যুতে শুরু হওয়া বিক্ষোভ দ্বিতীয় দিনে পা দিতেই রূপ নেয় ভয়াবহ সহিংসতায়। বিক্ষোভকারীদের রাস্তা অবরোধ, অগ্নিসংযোগ, পাথর ছোড়ার জবাবে কঠোর অবস্থান নেয় নিরাপত্তা বাহিনী। যোগ দেয় দাঙ্গা পুলিশ ও ফেডারেল ইমিগ্রেশন কর্মকর্তারা।
যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযানের জেরে শুরু হয় এ আন্দোলন। স্থানীয়দের হয়রানি ও বেআইনি গ্রেফতারের অভিযোগে তীব্র রূপ নেয় বিক্ষোভ। অভিবাসন সংক্রান্ত অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে মেক্সিকোর পতাকা ওড়ায় অনেকে। কেবল অভিবাসীরাই নয়, তাদের বন্ধু, প্রতিবেশী ও সমর্থকরাও অংশ নেন এই বিক্ষোভে, ঝাড়েন ক্ষোভ। এখানে এসেছি আমার সেই বন্ধু ও সহকর্মীদের জন্য যারা ভয়ে আসতে পারেনি। আমি বিশ্বাস করি প্রত্যেকের এখানে আসা উচিত। অভিবাসীদের সাথে সরকার যা করছে তা খুবই অমানবিক। সন্তান ও পরিবার থেকে আলাদা করে দেয়া হচ্ছে অনেককে। এটা খুব হতাশাজনক ও হৃদয় বিদারক যে আমাদের কমিউনিটি এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তবে একই সঙ্গে এটা আশারও যে সবাই একসাথে রাস্তায় নেমেছে, প্রতিবাদে সামিল হয়েছে। এই প্রতিরোধ চালিয়ে যাব আমরা। বিক্ষোভ দমনে হিমশিম খেয়ে শনিবার সন্ধ্যায় ন্যাশনাল গার্ডের 2000 সেনা মোতায়েন করে ট্রাম্প প্রশাসন। বিক্ষোভকারীদের দাঙ্গাবাজ ও লুটেরা বলে আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন অভিবাসন বিষয়ক সংস্থা আইসের চলমানে অভিযানে এখন পর্যন্ত আটক হয়েছে প্রায় 200 জন। রেজবানা সাইমা, যমুনা নিউজ।